তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে এক মজার গল্প শেয়ার করতে চলেছি। গল্পটা কিন্তু খুবই মজার হতে চলেছে। এই গল্পটা তোমরা একদম স্কিপ করবে না, সম্পূর্ণ শুনবে। আজকে তোমাদের বলে দিচ্ছি, এই গল্পটা যদি মনোযোগ সহকারে সম্পূর্ণটাই শোনো তাহলে অনেক বিনোদন পাবে, অনেক মজাও লাগবে তোমাদের মনের কাছে। কারণ তোমরা একটু বিনোদনের জন্যই আমাদের কাছে চেয়ে থাকো। তাই আমি সত্যিই বলছি, খুবই বিনোদন লাগবে এই গল্পটা শুনলে। তো চলো দেরি না করে গল্পের মূল পর্বে চলে যাওয়া যাক। বন্ধুরা, আমার নাম রেশমা। আমি জাহিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। কিন্তু আমার হাজব্যান্ড ছিল কলেজের একজন প্রভাষক। তার সাথে জুটি মিলিয়ে বাবা মা আমাকে লেখাপড়া শেষে বিয়ে দিয়েছিল। কিন্তু আমি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে চাকরি করি, আর সে কলেজে একজন শিক্ষক। অথচ আমার জীবনে ছেলে মেয়ে হওয়ার আগেই একটা ধস নামলো। আমার হাজব্যান্ড মারা গেল। ভাগ্যের কি নির্মম পরিহাস। দেখতে শুনতে রূপে, গুণে, যৌবনে কোনো কিছুতেই আমি কম ছিলাম না। আমার বাবা মার অবস্থাও খুব বেশ ভালো ছিল। তারা আমাকে সেই ছোট্ট থেকে সুশিক্ষায় শিক্ষিত করে প্রতিষ্ঠিত করে দিয়েছে। কিন্তু টাকা পয়সার কোনো অভাব নেই, নিজের রূপ যৌবন কোনো কিছুতেই অভাব ছিল না আমার। কিন্তু উপরওয়ালা শুরুতেই 2 বছর সংসার না করতেই আমি স্বামীটারে আমার কাছ থেকে কেড়ে নিল। একা একা একটা জীবন পরিচালনা করে চলতে লাগলাম। কি এক অসহায়ত্ব জীবন। ইচ্ছে করে না কাউকে বিয়ে করে জীবন সঙ্গী করি আবার। কারণ যাকে একটাবার মন গিয়েছে তার কাছ থেকে মনটা উঠাইতে ভীষণ কষ্ট হচ্ছিল। অনেক মেয়েরাই খুব সহজে স্বামী মারা যাওয়ার পর পরে ভুলে যায় অন্যকে পাওয়ার পরে, কিন্তু আমার বেলায় একদম ব্যতিক্রম। স্বামীকে আমি খুব রেসপেক্ট করতাম, খুব ভালোবাসতাম। কিন্তু অল্পতে যখন স্বামী হারা হয়ে গেলাম, এভাবেই চাকরি বাকরি করতেছিলাম। বাবা প্রায়ই ব্যবসার কাজে বাইরে থাকতেন। বাড়িতে মা আর আমার 2টা ছোট ভাই ছিল। ওরা বাবার ব্যবসা বাণিজ্য সব কিছু দেখাশোনা করত। বাবা 1বার না 2বার হজ করেছে। যা হোক, সব মিলে আমাদের একটা শিক্ষিত পরিবার, খুব ভালোভাবে চলছিল। কিন্তু আমি যেখানে চাকরি করতাম, যে স্কুলে, আমাদের বাড়ি থেকে প্রায় 16-17 কিলোমিটার দূরে। আমি ওখানে শহরের এক জায়গা থেকে একটা ফ্ল্যাট বাসা নিয়ে একলা একলা ভাড়া থাকতাম, আর ওখান থেকেই আমি স্কুলের শিক্ষকতা করতাম। কিন্তু স্বামীটা যখন মারা গেল, আমি ওখানেই রয়ে গেলাম। ট্রান্সফারের জন্য বহুত চেষ্টা করেছিলাম, কিন্তু আমার শিক্ষাগত যোগ্যতা বা আমার শিক্ষার পারফরমেন্সটা ছাত্রছাত্রীদের মন ছুঁয়ে গেছে। সবার প্রেমে পড়ে যায়, সবাই আমাকে খুব ভালোবাসতো ওখান থেকে। আর আমি চাইলেও আসতে পারতাম না। ওরাও আমাকে খুব আগ্রহের সাথে খুব রিকোয়েস্ট করতো, ম্যাডাম যাবেন না, আপনার পারফরমেন্স আমাদের খুব ভালো লাগে, আপনি খুব সুন্দরভাবে আমাদের লেখাপড়া শেখান। সব মিলে ছাত্রছাত্রীদের মায়ে পড়ে আমি ওখানেই থেকে গেলাম। কিন্তু তোমরা তো আমাকে স্ক্রিনে দেখতেই পাচ্ছ, আমার কতটাই বা বয়স হয়েছে। বিয়ের 2 বছর পরেই আমি স্বামীকে হারালাম। তারপরে এই যে 2টা বছর চলে গেল। যা হোক, এভাবেই চলছিলাম। মানুষ কত কটু কথা বলে, ম্যাডামের স্বামী নেই, ম্যাডাম একলা একলা এখানে এই শহরে একটা ফ্ল্যাট বাসা নিয়ে একলা একলা জীবনযাপন করে, নাকি আর কেউ আছে। অনেকে অনেক কথা মন্তব্য করে। এই সমাজের এই আজকাল যে যুগ পড়েছে, কিছু মানুষ আছে তারা অন্যের ব্যাড সমালোচনা নিয়ে পড়ে থাকে। এটা তাদের অ্যাকচুয়ালি স্বভাব। দেখ, আমার বেলায় এরকম কথা কানে আসতো, কিছু মনে করতাম না। হঠাৎ ওই স্কুলে একটা নতুন শিক্ষক নিয়োগ হলো। তার নাম হলো জাহিদ সাহেব। জাহিদ সাহেব অবিবাহিত ছিলেন, খুবই দেখতে শুনতে উঁচু লম্বা, খুব হ্যান্ডসাম। কিন্তু উনি শুরুতেই আমাকে আন্টি বলে ডেকেছিলেন। আমিও ওনাকে সেভাবেই দেখতাম। কিন্তু তার বাড়ি ছিল হচ্ছে অনেক দূরে। সেও আমার সাথে পরামর্শ করে বলল, আন্টি
আপনি তো এখানে একা ফ্ল্যাট ভাড়া থাকেন আর এখানে শিক্ষকতা করছেন। আপনাদের খোঁজে খাঁজে যদি সেরকম একটা বাসা মেলতো হয়তো আমিও থাকতাম। আমিও অত দূর থেকে এখানে ক্লাস করব, নাহলে কোথাও আমাকে জাগির থাকতে হবে। আমি বললাম, আপনিও এই স্কুলের শিক্ষক, আমিও শিক্ষিকা, একই জায়গায় যেহেতু চাকরি করি, আপনি আমাদের ফ্ল্যাটেই একটা রুম নিয়ে থাকতে পারেন। যা ইচ্ছা বলো, ঠিক আছে, আপনি একটু কথা বলে দেখুন আপনার বাড়িওয়ালার সাথে। তারপর আমি বাড়িওয়ালার সাথে কথাবার্তা ফাইনাল করে আমার পাশের ফ্ল্যাটেই জাহিদ সাহেবকে নিয়ে আমি ওখানে দিলাম। তারপরে দুজনে ভাগে একটা কাজের বুয়া রাখছিলাম, 2টা বেলা এসে রান্না করে দিয়ে যেত। জাহিদ সাহেবও খাওয়া দাওয়া করে একই স্কুলে এসে ক্লাস নিত, আমিও তাই। এভাবে দিনের পর দিন চলছিলাম। হঠাৎ জাহিদ সাহেব আস্তে আস্তে আমার সাথে খুব গভীরে গেল। আমার জীবনের হিস্টোরি, আমার অতীত, বর্তমান সব কিছু সে জেনে ফেলল। কথায় কথায় একই ফ্ল্যাটে থাকি, একই সাথে সন্ধ্যায় আড্ডায় চা খাই। তার মন মানসিকতা বেশ ভালো ছিল। কিন্তু হঠাৎ করে একদিনকে সে আমাকে বলল, আন্টি, আপনি অবিবাহিত জীবন যাপন করছেন এইভাবে, বিয়ের পরেও স্বামীকে হারিয়ে। এখন তো আপনার যে সময়, একটা জীবনসঙ্গী বিশেষ প্রয়োজন আপনার। আমার কথা ছেড়ে দেন, আমি তো এই জীবনে বিয়েই করিনি। আমার সংসারে আবার 2টা ভাই ছিল, 2টা বোন ছিল। তাদের মানুষের মতো মানুষ করেছি। বাবার আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। আমি অনেকদিন ধরে মাস্টারি করতেছি, এখানে ট্রান্সফার হয়ে আসছি। যা হোক, বোন 2টারও বিয়ে দিছি। এখন সংসারে আর কোনো ঝামেলা নেই, ভাই 2টা বড় হয়ে গেছে। আর আমি এখন যা হোক বিয়ে শাদী করবো ভাবছি, কিন্তু আপনি বিয়ে করেননি কেন? আমি বললাম, দেখো বেটা, বিয়ে শাদী করব, আমার এই ভারসাম্য রক্ষা করার মতো মানুষ আমি আসলে খুঁজে পাই না। সবাই নিজের রূপ যৌবনকেই এক চোখে দেখে, কিন্তু অর্থ সম্পদ বা সে আসলে ভালো চরিত্রের মানুষ হবে কিনা, এরকম মানুষ খুঁজে পাওয়া খুব টাফ ব্যাপার। যে দিনকাল পড়েছে তাই হয়তো বিয়ে শাদী করার ইচ্ছা জাগে না। জাহিদ সাহেব বললেন, ঠিক আছে আন্টি, আমি দেখি ভালো পাত্রের সন্ধান করি। এভাবেই চলছিলাম। তারপরে একদিন আমি হঠাৎ করে মাঝরাত্রে খামাখা আমার মধ্যে একটা কিছু ঘটে যায়। রাতে ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে আমি ওই রাত্রে এবার ওই নোংরা অবস্থায় শুইতে পারি না। আমি স্নান করতে গেছি। পানির খড়খড়ে আওয়াজে জাহিদ সাহেব পাশের রুম থেকে বুঝতে পারে। সে যে কখন এসে দরজায় উঁকি মেরেছে আমি জানি না। যা হোক, আমি স্নান সেরে যখন ফ্রেশ হয়ে তোয়ালে দিয়ে মাথার চুলটা জ্বালা জ্বালা করে শুকাচ্ছিলাম, ঠিক মাঝ দুপুর রাত্রে জাহিদ সাহেব দরজায় টাক করলো। আমি দরজা খুলে দেখি উনি দাঁড়িয়ে আছে। আমি বললাম, কি ব্যাপার, আপনি এখানে? বলছে, হ্যাঁ, আমি আসলাম, অলৌকিক কিছু শুনতে পেলাম কানে। আপনাকে স্নান করতে ঢুকছিলেন এখন? আমি বললাম যে হ্যাঁ। কেন? বলছে, না, আমি এমনি জিজ্ঞেস করছি, যেহেতু আপনার হাজব্যান্ড নেই, এই এত রাত্রে আপনি এই গভীর রাত দুপুরে আপনি হঠাৎ স্নান করছেন, অসুস্থ নাকি আপনি, নাকি অন্য কিছু? আমি তখন বললাম, ও, এ কথা আর আপনার শোনার দরকার নেই, থাক, যান ঘুমিয়ে পড়েন। ভাল লাগছিল না তাই একটু স্নান করে নিলাম। আর কিছু নাকি আপনি কি ভাবছেন? জাহিদ সাহেব বললেন, ভাবার তো অনেক কিছুই ম্যাডাম। দেখেন, আপনি একলা জীবন যাপন করছেন, আমিও এই আপনার পাশের ফ্ল্যাটেই থাকি, কিন্তু অযথা আপনি এই সময় স্নান করছেন তো পানির খড়খড়া আওয়াজে আমার কানে গেল, তাই আমি উঠে এসে আসলে ব্যাপারটা বোঝার ট্রাই করছিলাম। ঠিক আছে, ঘুমান। আমি বললাম, না, আপনি এদিকে আসেন, আমার রুমে একটু বসেন। উনি বসলো। আমি বললাম, দেখেন, এখন মাঝ দুপুর রাত, এই ফ্ল্যাটে, একই ফ্ল্যাটে পাশের রুমে আপনি, এ রুমে আমি থাকি। আমিও সিঙ্গেল, আপনিও সিঙ্গেল। ব্যাপারটা ঠিক এরকম। আপনি শুরুতেই আমাকে আন্টি ডাকছেন, আপনি তো আর আমার আপন আত্মীয় স্বজন কেউ না। জাহিদ সাহেব বলল যে না, তা ঠিক নয়। তাহলে একটা কথা বলি, আপনি এই যে আমার স্নান করার কথাটা জিজ্ঞেস করলেন, বিশ্বাস করুন, আমি ঘুমের ঘরে আপনাকে নিয়ে একটা স্বপ্নে
মেতেছিলাম, আর সে সময়টা এমন গেছে না যেন বাস্তবে যা কিছু ঘটছে। তাই আমার অনেক কিছু একটু অগোছালো হয়ে গেছিল, তাই স্নানটা সেরে নিলাম। জাহিদ সাহেব বলল, তাই বলে আপনি আমাকে নিয়ে স্বপ্ন দেখলেন? কিন্তু আমি কেন আপনার স্বপ্নের মধ্যে গেলাম? আমি বললাম, এটা আমি জানি না। আমি কি ইচ্ছা করে স্বপ্ন দেখছি নাকি? স্বপ্ন তো স্বপ্নই, স্বপ্ন কখনো বাস্তব হয়? জাহিদ সাহেব বললেন, না তা ঠিক হয়, আবার হয়ও না, কিন্তু তাই বলে আর কাউকে নিয়ে স্বপ্ন দেখতে পারলে না আমাকে? কিন্তু আমি কেন? আপনি সত্যি করে বলেন তো, কখনো কি আমাকে নিয়ে আপনি অন্য কিছু ভাবেন? মানে চিন্তাধারায়, মানে কল্পনার দৃষ্টি থেকে আমি আসি আপনার মধ্যে? আমি তখন বললাম, হ্যাঁ হয়তো বা আপনাকে নিয়ে আমি অনেক কিছু ভাবি, কিন্তু মেয়ে মানুষ তো বলার সাহস হয় না। অথচ দেখেন জাহিদ সাহেব, একই ছাদনার তলে এই রাত দুপুরে আপনি আর আমি ছাড়া তো ফ্ল্যাটে কেউ নেই। চাইলে কিছু আমাদের মধ্যে অনেক কিছু সম্ভব, তাই না? কারণ আমি একটা বিবাহিত মেয়ে থাকলেও এখন তো স্বামী নেই। স্বামী খুব সকালেই চলে গেছে জীবন থেকে। কিন্তু আপনিও তো একটা অবিবাহিত ছেলে, বেশ দর্শনদারী রাজপুত্রের মতো উঁচু লম্বা, বেশ ফেগার আপনার। আপনি চাইলে একটা ভালো মেয়েকে বিয়ে করতে পারবেন, খুব উপযুক্ত একটা সুন্দরীকে বিয়ে করতে পারবেন। আচ্ছা জাহিদ সাহেব বলুন তো, আমাকে দেখতে আপনার চোখে কেমন লাগে? জাহিদ সাহেব বললেন, আরে আপনি তো মহা সুন্দরী আমার চোখে, কিন্তু কেন? আমি বললাম, না তাই বলছিলাম আর কি। জাহিদ সাহেব বলছে, আচ্ছা একটা কথা বলি, আপনাকে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু জীবনে কোনোদিন কারো অন্যায় করিনি। বিশ্বাস করুন ম্যাডাম, আপনি যেহেতু এখানে একলা জীবন করছেন, আপনার লাইফটাও যেরকম, আমিও ঠিক একই রকম, একই প্রতিষ্ঠানে জব করি, একই ফ্ল্যাটে থাকছি, অথচ দুজনে সিঙ্গেল। এখানে অন্য মানুষ অন্য কিছু কখনো একটা যদি নেগেটিভ কিছু ভেবে নেয়। আমি তখন বললাম, জাহিদ সাহেব দেখুন, কেউ কোনো কিছু বাজে মন্তব্য করার আগেই যদি সেটা সমাধান আমরা করতে পারি, সেটা কি ঠিক নয়? জাহিদ সাহেব বললেন, হ্যাঁ সেটা আমিও ভাবছিলাম, কিন্তু আমি কি করে আপনাকে সেটা বলি? তখন আমি বললাম, কেন? আপনি ছেলে মানুষ হয়ে বলতে পারেন না সাহস করে? যদি মনের মধ্যে এত কিছু চাই, তো আমি মেয়ে মানুষ হয়ে বুঝিনি তো জাহিদ সাহেব, মেয়েদের মুখে একটা কথা আসলো বুকটা ফেটে যায়, কিন্তু মুখ ফুসকে কথাটা বেরোয় না। আপনি কথাটা জানেন না? ঠিক আছে বসুন, 2 কাপ চা করে নিয়ে এসে চা খেতে খেতে কথা বলি। জাহিদ সাহেব বসে থাকলেন, আমি চা করে নিয়ে আসলাম। খেতে খেতে বলছিলাম, সত্যি আজকে যা করছেন না, এই স্বামীর পরে দ্বিতীয় পুরুষই হচ্ছে আমার জীবনে আপনি। যেন আমার সর্বোচ্চ কিছু আপনি নিয়ে গেছেন, সেটা স্বপ্নে, আসলে বাস্তবে না। আর আমি বা আপনাকে নিয়ে এত কিছু দেখলাম কেন? আপনি তো আমার আন্টি ডাকছিলেন, বুঝলাম না ঠিক। তখন জাহিদ সাহেব গম্ভীর দৃষ্টিতে বসে থাকলেন আর বলছেন, হ্যাঁ আমি তো সেটাই ভাবছি। নিশ্চয় আপনার মনে আমাকে ধরছে, তা না হলে হয়তো এটা হবে না। যা হোক, সেসব কথা ছাড়ুন। আপনি কি সিদ্ধান্ত নিলেন? আমি কি আপনার জন্য কোনো যোগ্য পাত্র দেখব? আমি বললাম যে না জাহিদ সাহেব, আমার জন্য কোনো পাত্র দেখতে হবে না। যার কাছে স্বামীর পরে দ্বিতীয়বার আমি সবকিছু সঁপিয়ে দিলাম, সেটা বাস্তবে না হোক স্বপ্নেই হোক, সে একমাত্র আপনি। যদি সম্ভব হয়, আপনি যদি আমার সারাটা জীবনের দায়িত্ব নিতে পারেন, তাহলে আমি একমত, আমি রাজি আছি। দেখুন চিন্তা ভাবনা করে, আমার কথা মুখের মধ্যে রাখতে পছন্দ করি না আমি, বা ধরে রাখতেও পারি না। একটা কথা মনের মধ্যে উদয় হলে সেটা তাকে না বলে ছাড়ি না, এবং সেটা আমি পুত করি না, গোপন করি না, সৎ সাহসে বলে দিই, হয় এদিক না হয় ওদিক। জাহিদ সাহেব আমার কথা শুনে থমকে গেলেন, তারপরে হঠাৎ করে বলে উঠলেন, আচ্ছা ঠিক আছে, একটু ভেবে দেখি। আমি বললাম, না, এক্ষুনি এই রুমে থেকে বের হওয়ার আগে আমাকে এই ডিসিশন জানিয়ে দিতে হবে, যেহেতু আমি আমার পার্সোনাল ম্যাটারটা আপনাকে বলে দিয়েছি। আপনি বলুন, সিদ্ধান্ত নেন, কি করবেন আপনি? জাহিদ সাহেব তখন বললেন, হ্যাঁ আমি আপনার কথায় রাজি, কিন্তু
আপনার যেহেতু একবার বিয়ে হয়েছিল, আমার পরিবার, বাবা মা সবাইকে ম্যানেজ করে কথাটা যদি গোপন করেই আপনাকে বিয়ে করি, তাহলে হয়তো সম্ভব। কিন্তু কি করে সম্পর্কটা ঘোরাবো বলুন তো? আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে সবাই জানে আপনি আমাকে আঙ্কেল বলেন, আমি আপনাকে আন্টি বলে ডেকেছি শুরুর থেকেই। এই সম্পর্কটার পরিবর্তন ঘটাতে হবে। তখন আমি বললাম, জায়েদ সাহেব, এই বুদ্ধি নিয়ে আপনি চলাফেরা করেন না। স্কুলের মধ্যে হঠাৎ করে আপনি আমাকে হাপু ম্যাডাম বলে ডাকবেন, আপু বলে ডাকবেন, আমি আপনাকে ভাই বলে ডাকবো। কেউ যদি প্রশ্নের সম্মুখীন কারোর হতেই হয়, কেউ যদি করেই বসে প্রশ্ন, উত্তর দেব। আরে আমি ওনার পরিচয় জানতাম না, কিন্তু পরিচয় হতে হতে উনি আমার খালাতো ভাই লেগে গেল, সম্পর্কে জুড়িয়ে গেছি। এই তো বাস, আর কোনো প্রশ্ন থাকবে না। তখন বলছে, ম্যাডাম, আপনার মনের মধ্যে মানে এত কিছু আঁকানো রয়েছে, আপনি এত অ্যাডভান্স, মোটেই একটা ডিসিশন, একটা বুদ্ধি তৈরি করে ফেলা দেন। আচ্ছা ঠিক আছে, তো আপনার বাড়িতে কে কে আছে? আমি বললাম, দেখেন জায়েদ সাহেব, আমার বাবা একজন কোটিপতি মানুষ। আমার বাবার অগাধ টাকা পয়সা। বাবা একবার না দুবার হজ করেছে, আলাজ মানুষ। আমাদের আরও 2টা ভাই আছে। আমাকে বাবা মাস্টার্স কমপ্লিট করানোর পরে এখানে আমি নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি, চাকরি করতেছি এই প্রতিষ্ঠানে। বাড়ি ছাড়া অনেক দূরে, তাই এখানে এই ফ্ল্যাটে থাকি। যেমনটা ধরুন আপনি, ঠিক আপনার মতোই। আপনার বাবা গরিব মানুষ, তাতে কি হয়েছে, কিন্তু আমার বাবা অনেক ধনী মানুষ। আপনি যদি আমাকে জীবন সঙ্গিনী করে নেন, শুধু আমার মতো একজন সুন্দরীকেই পাবেন না, পাশাপাশি ভবিষ্যৎটা আপনার উজ্জ্বল হয়ে যাবে। কারণ আমি তাদের একটাই মেয়ে, বড় আদুরে। আমার বাবা আমার নামে যা ব্যাংক ব্যালেন্সের অর্থ সম্পদ করেছে, সারা জীবন আপনি চাকরি না করলেও চলবে। তবু কোনো কিছু না করে তো আর বসে থাকলে চলবে না। মনে করুন, আমি যদি কোনো কিছু নাও করি, তবুও খুব ভালো চলতে পারবো। কিন্তু এই যে সম্মানী একটা চাকরি, মাস্টারি করা, এই যে নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে উঠাচ্ছি, এটা একটা মহৎ কাজ। তাই নিজের সময়টাও একরকম চলে যাচ্ছে খুব ভালোভাবে, বিলাসিতার সাথে। হঠাৎ জায়েদ সাহেব বললেন, বাহ, খুব সুন্দর তো, ঠিক আছে, আপনার ব্যাপারটা আমার মাথায় থাকলো, আমি ভেবে দেখব। তো এখন যাই? আমি বললাম, ঠিক আছে, যান। ঠিক আধা ঘন্টার সময় পরে জায়েদ সাহেব হঠাৎ করেই কান্না কণ্ঠে, মনে হচ্ছে উনি খুব ভীষণ গুরুতর অসুস্থ, মানে ওই রুম থেকে আমাকে ডাকাডাকি করলো। আমি তাড়াহুড়ো করে দরজা খুলে ছুটি ওনার রুমে গেলাম। বললাম, কি হয়েছে জায়েদ সাহেব, আপনারা সবে মাত্র কিছু সময় আগেই এখানে চলে আসলেন, ঘুমাননি, কিন্তু কি হলো আপনার? বলছে, ম্যাডাম, আমার বুকের এই পাশটা ব্যথা, খুব কষ্ট হচ্ছে। আমি বললাম, কেন, আপনার কি কোনো পুরনো রোগ আছে? বলছে, না, হঠাৎ কেন জানি এরকম বেশ জানটা অস্থিরতা বোধ করছি, ভালো লাগছে না, প্রেশারটা মনে হচ্ছে হাই, মোটা সোটা উচলমা মানুষ তো। আমি বললাম, ঠিক আছে, তো আমি আপনার জন্য কি খেদমত করতে পারি? বলছে, একটু বুকের উপাসটা একটু মাসাজ করে দেন তো, ওই দেখেন ওখানে তেলের বোতল আছে। আমি সত্যি তেলটা উষ্ণ উষ্ণ একটু গরম করে তার বুকের এপাশ ওপাশ একটু মাসাজ করে দিলাম, মাথায় হাত বুলিয়ে দিলাম। দেখি তার চোখে জল। বলছে, এভাবে কখনো কেউ আমাকে সেবা যত্ন করেনি, গরিবের ঘরে জন্মেছিলাম তো, অনেক কষ্টে লেখাপড়া শিখেছি। কখনো একদিন কারো দুয়ারে কাজে গেছি, সেই টাকা দিয়ে পরে একখান বই কিনেছি। ঠিক ছোটবেলার এরকম হিস্টোরি, এইভাবে করে আজ আমি এত দূর আসছি। কিন্তু আমার মাটা ছোটবেলায় মারা যায় আমাদের রেখে। বাবা একটা নিকা করে। সৎ মায়ের সংসারে কখনো দুরু দুরু ছাই ছাড়া আর কখনো একটু ভালো আচরণ পাইনি জীবনে। আপনি আজকে যেভাবে আমার পাশে বসে এই বিপদ মুহূর্তে মাথায় হাত বুলায়ে, বুকে হাত দিয়ে সুন্দর আলতোভাবে নরম হাতের সোয়াদে মাসাজ করে দিলেন না, আমার প্রাণটা জুড়ে গেছে। এই একেবারে চোখের কোণে জল এসে গেছে ম্যাডাম। আমি বললাম, ওহো তাই, তো এখন সুস্থ তো আপনি? বললো, হ্যাঁ, এখন আমি ভালো, আপনি যাবেন না আমার রুম থেকে। আমি বললাম, কেন? এটা আবার কেমন কথা?
এই তো সবে রাত পোহাতে আর 2-3 ঘন্টা বাকি আছে। আপনি একটু ঘুমান, আমিও একটু ঘুমাই, সকালে আবার স্কুলে ক্লাস আছে, স্কুলে যেতে হবে দুজনেরই। তো বলছে না, আপনি শুধু ভুয়া ভুয়া মিথ্যা মিথ্যা স্বপ্ন দেখছেন, যে স্বপ্ন আপনার মনকে নাড়িয়ে এই মাঝ দুপুর রাত্রে সে বিদগুড়ি স্বপ্ন আপনাকে স্নান করিয়ে ফেলছে। সেটাকে যদি আমি বাস্তবায়িত করতে চাই, মানে বাস্তবে দিই, সেটা কেমন হয়? মানে আপনাকে আমার ভীষণ মনে ধরছে, আমি আসলে বলতে পারছি না, কিন্তু একটা কথা বলছেন আপনি ম্যাডাম। আমি বললাম, সেটা কোন কথা? ওই যে একটু আগে বললেন আপনি, মেয়েদের তো মুখে আসে কিন্তু বলতে পারে না, বুকটা ফেটে যায়। অনেক ধৈর্যবান আপনারা, কিন্তু আমি তো ছেলে মানুষ, তাই বলে ফেললাম। এখন ভেবে দেখুন। আমি বললাম, ও এই কথা, আচ্ছা ঠিক আছে। বসলাম আপনার শিহরণে, মাথার পাশে একটু বসি। একাকেই থাকতে ভয় লাগছে আপনার? যা ইচ্ছা বললেন, না একদম না, আপনি আমার পাশে থাকলে আমার ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে বড় আপনজন কেউ আমার পাশে আছে। কেন যে অতটা আপন হচ্ছে আজকে মনে হচ্ছে আপনাকে, আমি বুঝতে পারছি না। হঠাৎ লোডশেডিংয়ের কারণে বিদ্যুৎ চলে যায়। জাহিদ সাহেবের মাথার উপরে আমার হাতটা দেয়া ছিল, তার মাথায় হাত বোলাইতে বোলাইতে আমি কথা বলছিলাম। হঠাৎ করে জাহিদ সাহেব মনের আবেগে, খুব আবেগবশ ওই মুহূর্তটায়, সে বুঝতে পারেনি নিজেও, আমাকে বুকে জড়িয়ে ধরে। তার আবেগ ঘন ভালোবাসা আমার উপরে নিক্ষেপ করলো, আমাকে বোঝাইতে লাগলো। আমি বললাম, জাহিদ সাহেব এটা কি হচ্ছে? বিদ্যুৎ চলে গেছে, রুমটা পুরো অন্ধকার। আর এটা কি করছেন সারুন তো, হয়েছে বিয়ের পরে কত ভালোবাসা আপনার বুকে জমানো আছে, তখন দেখা যাবে। আপনি রাজি তো? জাহিদ সাহেব কানের কাছে কাপা কাপা কণ্ঠে বলছে, হ্যাঁ আমি তোমাকে বিয়ে করতে রাজি। তুমি যে আমার স্বপ্নের রানী, আমি তোমাকে অনেক ভালো পেয়েছি। জীবনের সমস্ত দুঃখ কষ্ট তুমি আমার পাশে আসার পরে যেন এক মুহূর্তে আমি ভুলে গেছি। কেন এমনটা হলো আমি তা জানি না, তার কথাই যেন আমার মনটা পুরো গলে গেছে। আমিও অনেক নরম সুরে বললাম, ও তাই? সত্যি তুমি আমাকে ভালোবাসো? একথা বলতেই যেন চরম আবেগ মুহূর্তে আমিও তাকে বুকে নুয়ে নিই, জড়িয়ে ধরি, বেশ আদর করতে লাগলাম, ভালোবাসতে লাগলাম। এই ভালোবাসার মধ্যে কোনো খাত ছিল না, কোনো অপবিত্রতা ছিল না, যেন এক আবেগ ঘন জমানো অনেক দিনের ভালোবাসা বুকে জমানো ছিল, সেটা যেন তার উপরে আমি প্রস্ফুটিত করছি, ভালোবাসাকে বাস্তবায়ন করছি। কেন এরকম দুজনের মধ্যে উপরওয়ালা জুটি বেঁধে দিল জানি না, কিন্তু নিজেদের অজান্তেই অন্ধকার রুমে, যেটা আমি মিথ্যা মিথ্যা স্বপ্নের মধ্যে দেখেছিলাম, সেটা যেন জাহিদ সাহেব ঠিক ওই রাত্রে ওই সময় অন্ধকার রুমে বাস্তবায়িত করল। কতটা দিন আমি এভাবেই দিন কাটাচ্ছিলাম স্বামীটাকে হারিয়ে। মুহূর্তটা যে কতটা আমার কাছে আনন্দদায়ক উৎফুল্ল লাগছিল বন্ধুরা, আমি তোমাদের বলতে পারবো না। জাহিদ সাহেব দেখতে যেমন ছেলে হিসাবে একদম রাজপুত্রের মতো, যেমন তার গঠন প্রণালী, উঁচু লম্বা, কি ফিটফাট মোটাসোটা গান্ডা গোন্ডা, একদম দেখনিওয়ালা দেখে, তেমনি আমিও তার সাথে কোনো কিছুতে কম নাদ, সব কিছু যেন আমার মেয়ের যুক্ত। বেশ উঁচু লম্বা, ফিট ফিগার, গুণধর, সব দিকে আমি স্মার্ট ছিলাম। কিন্তু আমার আবার অভ্যাস ছিল বন্ধুরা, একটু রূপসজ্জা করা, পার্লারে যেতাম প্রতিনিয়তই। এগুলো আমার আসলে বাবার সংসারে থাকা অবস্থায় অভ্যাস হয়ে গেছিল, এখনও তাই করি, মানে নিজের রূপচর্চা একটু বেশি করি, তাই হয়তো অনেকটা স্মার্ট সবসময় আছি। যা হোক, জাহিদ সাহেব বলছে, এত সুখ, এত আনন্দ, এত ভালো সময় এটা কখনো জীবনে উপলব্ধি করিনি, আজকে যেটা তোমার কাছ থেকে আমি পেয়েছি। তবে জাহিদ সাহেব আমাকে বলল, দেখো, তখন আমার সাথে জাহিদ সাহেব আপনি থেকে তুমি তুমি করে বলা শুরু করলো। বলল, দেখো এবার ছুটি পেলে বাড়িতে যাব, সৎ মা আর বাবাকে আমার বিয়ের কথাটা জানাবো। তারা কি ডিসিশন নেবেন আর জানি না, অবশ্যই আমার কথার উপরে তারা ডিপেন্ড করে, আমার কথাই তারা করবে, আর আমি তোমাকে বিয়ে করব। ততদিনে দুজন এভাবে থাকি।
আমি বললাম, জাহিদ সাহেব, এতদিন যেভাবে থাকছি, কিন্তু এখন যে আর একটা রাতও আমি একলা ওই রুমটাতে, ওই পাশের ওই ফ্ল্যাট, ওই রুমটাতে আমি ঘুমাইতে পারবো না। এর কি হবে? এর কি কোনো সলিউশন আছে তোমার কাছে? জাহিদ সাহেব বললে, না, এর কোনো সলিউশন নেই, তবে নিজেদের একটু কন্ট্রোল করে চলতে হবে। আমাদের ভালোবাসাকে পবিত্রতার সাথে রক্ষা করতে হবে। আমি তখন বললাম, তাই জনাব? তো এই কথাটা এখন বলছো? ঠিক কিছু সময় আগে এই কথাটা তোমার কোথায় গেছে? এই কথাটা তো তুমি উল্টাই দিচ্ছ। কি তুমি কি তোমার এই কথা রাখছো? তুমি তো আমার এই মিথ্যা স্বপ্নটাকে বাস্তবায়ন করে তুললে। যা হোক, আমি আবারও এসে স্নান ছেড়ে ফ্রেশ হয়ে ভাবছিলাম, যা ইচ্ছাবো, বেশ আমার কথা সব কিছু আমার মন থেকে নিয়ে সে খুশি মনে একটু আলতোভাবে খাটের সাথে এলিয়ে শুয়ে আছে। দুজনে কেউ সে রাত্রে আর ঘুমায়নি। আমি আমার রুমে চলে আসলাম। এভাবে কয়েকটা দিন যেতে যেতে মাঝে মধ্যেই জাহিদ সাহেব এভাবে আমার সেদিন যেভাবে অন্ধকার রুমটাতে জাহিদ সাহেব বাতি জ্বালালো, ঠিক একবার অনেক সময় ধরে কি যে ভালো লাগছিল বন্ধুরা, বুঝে নাও। ঠিক মাঝে মধ্যে এইভাবে কারেন্ট চলে যেত, আবার জাহিদ সাহেব প্রতি রাতে একবার দুবার লাইট জ্বালাতো নেবাতো, যেন আমার অভ্যাস হয়ে গেল। এভাবেই প্রতিনিয়ত দুজনের মধ্যে এভাবে চলতো। এইভাবেই একটা মাস পেরিয়ে যেতে লাগলো। জাহিদ সাহেব ভীষণ খুশিতে দিনকাল কাটাচ্ছিল, আর আমিও মনের মধ্যে যেন একটা উৎফল নিয়ে চলতাম সবসময়, যে কি যেন আমার অশূন্যতা সেটা পূরণ হলো, মানে একটা শূন্য স্থান পূরণ হয়ে গেছে। মনের মধ্যে যেন অনেক চাওয়া পাওয়া ছিল, সেরকম কোনো বিশ্বাসটা মানুষ পাচ্ছিলাম না। সে গরিব হোক না বড়লোক হোক, সেটা বড় ম্যাটার করে না। ছেলেটা দর্শনদারী হতে হবে এবং সৎ হতে হবে, ভালো মনের একটা মানুষ হতে হবে। আমি যেন সেটা জাহিদ সাহেবের মধ্যেই খুঁজে পেয়েছি। তাই হয়তো একটা শিক্ষিত জ্ঞানী মেয়ে হওয়ার পরেও সব কিছু বুঝে শুনে তার কাছে সব কিছু অর্পণ করেছি, সঁপে দিয়েছি। তাকে জীবন সঙ্গী করব এই কারণে, আর সেও এক পায়ে রাজি, যেহেতু সে অবিবাহিত ছেলে। ব্যাপারটা আমার কাছে আরও ভালো লাগলো। তারপরে মাসের বেতন উঠায় জাহিদ সাহেবকে শহরে নিয়ে যেয়ে আমি কমপ্লিট ডেস্ক কিনে দিলাম, আরও আনুষাঙ্গিক হাতের গড়ি এটা সেটা গিফট করলাম। জাহিদ সাহেবও আমাকে খাঁটি সুতার ভালো শাড়ি দুখানা, আরও হান্ত প্রান্ত পোশাক, ব্রা বা মানে অনেক কিছু আমার আনুষাঙ্গিক যা কিছু লাগে, আমি সাজুগুজু করতাম যে সমস্ত কসমেটিক্স, মানে এভরিথিং অনেক কিছু আমাকে কিনে দিল। আমিও নিলাম। দুজনের মধ্যে এইভাবে মন বিনিময়, প্রেম বিনিময় এভাবে চলছিল খুব আদর মহব্বতের সাথে। একই ফ্ল্যাটে দিনের পর দিন বাস, বন্ধুরা বোঝাই তো, দুজনের মধ্যে সেই মিথ্যা স্বপ্নকে বাস্তবায়ন করাটা যেন প্রত্যেক রাত্রেই চলতো খুব সুন্দরভাবে। সেও খুব সুস্থভাবে জীবনযাপন করছিল, আমিও। দুজনের কথা একটাই ছিল, যদি অন্যায় হয়ে থাকে আমাদের ভালোবাসা, তাহলে, কারণ আজ বাদে কাল তো আমরা দুজনের জীবন সঙ্গিনী হব, দুজনের জীবনে জড়িয়ে যাব, তাহলে এখানে অন্যায় কি? যা হোক, জাহিদ সাহেব ছুটিতে বাড়িতে গেল। কিছুদিন পরেই বাড়ি থেকে ফিরে এসে আমাকে বলল, তোমার জন্য সুসংবাদ আছে। আমি বললাম, সেটা আবার কেমন? বলল, 1 সপ্তাহের মধ্যে আমি তোমাকে বিয়ে করার জন্য প্রস্তুত। তুমি কি প্রস্তুত আছো? তোমার ফ্যামিলিকে জানাতে হবে? আমি বললাম, হ্যাঁ, অবশ্যই আমার বাবা মা আছে, তাদেরকে জানাতে হবে, এবং আমি যে ডিসিশন নেব আমার ডিসিশনের উপরে তারা কখনো হাত বাড়াবে না। তুমি তোমারটা দেখো। জাহিদ সাহেব বলল, হ্যাঁ, আমি আমার দিক থেকে কনফার্ম, তবে বিয়েটা কিভাবে করব আমরা? আমি বললাম, জাহিদ সাহেব, তুমি যেহেতু আমাকে বিয়ে করবা, আমি আসলে মানে আমার বাবার সম্ভব আছে, তাই বলছিলাম কমিউনিটি সেন্টারে বেশ একটা আয়োজন করে যদি বিয়ে শাদী করি, ব্যাপারটা সবাই জানুক। তাছাড়া আমরা সম্মানী একটা প্রতিষ্ঠানে চাকরি করি, যেখানে মানুষ গড়ার কারিগর আমরা। আমরা যদি মিথ্যা কোনো কিছুকে গোপন করে যদি ভুলভালভাবে চলি, তাহলে তো হবে না। সত্যটাকে তুলে ধরতে হবে। তুমি আমার হাজব্যান্ড হবে, আমি তোমার বউ হব, এটা সবাই জানবে। বাস এতটুকুই। জাহিদ সাহেব বললেন, ও বাবা, এই কমিউনিটি সেন্টারে এত খরচ কে বহন করবে? আমার তত টাকা নেই গো। আমি বললাম, তোমার ওই নিয়ে চিন্তা করতে হবে না,
মানে তুমি না দিলেও বলছো, আমি বলবো তুমি দিয়েছো। আমার গহনা বা যা কিছু তুমি তোমার কাছ থেকে একটা ছেলে যখন একটা মেয়েকে বিয়ে করতে যা কিছু আনুষঙ্গিক দেয়, সব কিছু আমার টাকায় হবে। আমার ব্যাংক ব্যালেন্স লক্ষ লক্ষ টাকা। তুমি চিন্তা করো না, তুমি তো একটা গরিবের ছেলে, কিন্তু তোমার সততা, তোমার সরলতা আর তোমার পিছনের জীবনের ইতিহাস আমাকে মুগ্ধ করেছে। একটা মানুষ কতটা বাধা পেরিয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের সততা সাথে সংসার ছোট বড় ভাই বোনদের মানুষের মতো মানুষ করে আজ পর্যন্ত সে অবিবাহিত রয়ে গেছে তাদের জন্য। সে নিশ্চয় একটা ভালো মানুষ, তাই তোমাকে আমি আমার জীবনে বেছে নিয়েছি। ব্যাস এতটুকুই। জায়েদ সাহেব শুনে বলল, ঠিক আছে, তোমার মতো মানুষ হয় না। তারপরে ঠিক শুক্রবার দিন দেখে বাবাকে জানালাম। বাবা বলল যে এই শহরের সবচেয়ে বড় কমিউনিটি সেন্টারে 500 লোকের আয়োজন করব। আমার একটা স্ট্যাটাস আছে, আমার মেয়ের স্বামী মারা গেছিল, মেয়ের আবার বিয়ে হচ্ছে, এটা সবাই জানে। বাবা কার্ড ছাপিয়ে বাবার তরফ থেকে দাওয়াত করলো। চতুর্দিক থেকে এদিকে জায়েদ সাহেবের বাবা মাও আসলো, ওর ভাই বোন সবাই আসছিল। এসে থেকে আনুষ্ঠানিকভাবে আমার বিয়েটা শেষ হলো। জায়েদ সাহেবের স্ত্রী হয়ে গেলাম। তখন আর ফ্ল্যাট দুইটা না, এক ফ্ল্যাটেই দুইজন খুব সুন্দরভাবে জীবনযাপন করতে লাগলাম এবং একই প্রতিষ্ঠানে চাকরি করতে লাগলাম। হঠাৎ বাবা আমাকে বলল, মারে, এত করে নিষেধ করেছি, চাকরি বাকরি তোর কেন করতে হবে? তোর বাবার কি কম আছে? তোর নামে যে ব্যাংক ব্যালেন্স, যে সম্পদকে আমি রেখেছি, সারাটা জীবন ঠিক খেলেও ফুরবে না। আমি বলছিলাম, বাবা, টাকা দিয়ে কিছু হয় না, আবার টাকা দিয়ে অনেক কিছুই হয়। তবে তোমাকে যদি বলি, বাবা, তোমাকে 500 কোটি টাকা দিলাম আমার ঘরটার মধ্যে থেকে, তুমি বের হবা না, শুধু এখানে বসে ঘি পোলোয়া খাবা, পারবা তুমি? বাবা বললো, না মা, তা কি সম্ভব? আমি বললাম, তাহলে বাবা, এই যে আমরা ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করছি, লেখাপড়া শেখাচ্ছি, আমরা মানুষ গড়ার কারিগর। আমাদের দ্বারা আমরা শিক্ষক, আমাদের দ্বারা ছোট প্রজন্মরা, নতুন প্রজন্মরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে ওরা বড় হবে। এই জাতি একটা শিক্ষা, জাতির মেরুদণ্ড, জাতি একটা নতুন শিক্ষা পাবে। তুমি কি চাও না? এটা তো একটা মহৎ কাজ বাবা, কাজটা করতে দাও। টাকা আছে তাতে কি হয়েছে? আমরা তো আর কষ্টে নেই, আমরা দামি ফ্ল্যাটে থাকি, বিলাসবহুল চলাফেরা করছি, আমি আগের মতোই আছি। তবে টাকা পয়সা মানুষের জীবনে সব, টাকা পয়সা হলে অনেক কিছুই সম্ভব হয়। টাকা ছাড়া ভালোবাসাও পালায়, আবার টাকা না হলেও একটা মানুষ ভালোভাবে নীতিকে ঠিক রেখেও চলতে পারে। যা হোক বাবা, যা বলছো তা বলছো। বাবা থেমে গেলেন, বলল, ঠিক আছে, তোদের যেটা ভালো হয় সেটা কর। তবে জামাইকে দেখে আমি খুব খুশি হয়েছি, তোর পছন্দ আছে রে মা। এত সুন্দর একটা সৎ ছেলে, ছেলেটা গরিবের ছেলে হোক তাতে আমার আফসোস নেই, কিন্তু বেশ যথেষ্ট আছে, রাজপুত্রের মতো চেহারা। আমার বাবা জায়েদ সাহেবকে দেখে খুব পছন্দ করেছেন। যা হোক, তারপরে বাবা কিছুদিন পরে আমাদের জন্য 6 লক্ষ টাকায় একটা কার গাড়ি কিনে দিলেন। আমরা স্কুলে কার গাড়িতে করে যেতাম, কার গাড়িতে করে বাসায় আসতাম। শুক্রবার আসলে কার গাড়ি নিয়ে দুজন বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম, আমাদের ড্রাইভার রাখা ছিল। এইভাবেই আমার জীবনটা চলতে চলতে জায়েদ সাহেবের সাথে সংসার করতে করতে 2টা বছর পার হয়ে গেল, সন্তানাদি হয় না। জায়েদ সাহেবকে বললাম, কি ব্যাপার, শুধু কি এনজয় করেই সময় কাটাবে? সন্তানাদির দেখতে হবে না? আমার তো মা হাতে ইচ্ছা করে, তোমার কি বাবা হতে ইচ্ছে করে না? জায়েদ সাহেব বললো, হ্যাঁ করে, তবে একবার সন্তানাদি হয়ে গেলে তখন তো আর ভালোবাসা এরকম থাকবে না। তখন আমার প্রতি তোমার এখন যে ভালোবাসা আছে সেটা তো ভাগ হয়ে যাবে। তাই বলছিলাম আর কিছুটা দিন যাক না। আমি বললাম, না গো, দেখো, এমনি আমি একটু স্বাস্থ্যবান মোটাসোটা মানুষ, কোমরের চর্বি হয়ে সন্তান ধারণ ক্ষমতা একসময় কমে যায়। তাই বললি সময় থাকতে যদি আমরা একটু বাচ্চা কাচ্চা নিয়ে সন্তানদের মানুষত্ব করতে হবে। বললো, ঠিক আছে। ঠিক পরের বছরেই যে মাথায় যে আমাদের রাজপুত্রের মতো একটা, ঠিক জায়েদ সাহেবের মতোই দেখতে, কি সুন্দর, একদম টুকটুকে ফর্সা একটা ফুটফুটে ছেলে সন্তান হলো। যা হোক, খুব সুন্দরভাবে সন্তান দিলে জীবনযাপন করছিলাম জায়েদ সাহেবের সাথে। তো বন্ধুরা, আসলে এই গল্পের মধ্যে এটাই বোঝানো হয়েছে যে টাকা পয়সা মানুষকে সবসময় সুখী করতে পারে না,
আবার টাকা পয়সা না থাকলেও মানুষ সুখী হয়। যেমন জায়েদ সাহেব, ওনার বাবা একজন দিন আনে খেটে খাওয়া মানুষ। তার মধ্যে থেকে ওই জায়েদ সাহেব যেভাবেই হোক নিজের চেষ্টা থাকলে সেখানে পৌঁছানো সম্ভব, না পৌঁছাতে পারলেও তার কাছাকাছি অন্তত তো যাওয়া যায়। জায়েদ সাহেব ঠিক তাই নিজের জীবনকে সেভাবে গড়ে তুলেছে। তাই তাকে ভালোবেসে আমার মতো একটা মেয়ে, যে শিল্পপতির মেয়ে, কোটিপতির মেয়ে, তার বুকে সে জায়গা পেয়েছে। যা হোক, তো আমার জীবনের এই ছোট্ট গল্পটা শুনে বন্ধুরা তোমাদের কেমন লেগেছে? সত্যি যদি বিনোদন পেয়ে থাকো, তোমাদের ভালো লেগে থাকে, আমি অবশ্যই রিকোয়েস্ট করব এইরকম বিনোদনমূলক সুন্দর ভিডিও পেতে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, শেয়ার করে এই ভিডিওটি অন্যকেও দেখা বা শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আবারও সুন্দর গল্প নিয়ে আসবো তোমাদের মাঝে। ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন রাখবে, তোমার ছোট্ট সন্তানকে নিয়মিত শিক্ষায় শিক্ষিত করার জন্য স্কুলে পাঠাবে। এই প্রত্যাশায় এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।